কারণ ধরেন আওয়ামী লীগ গণভোটে হয়তো পার্লামেন্ট ইলেকশনের সময় তার ইন্টারেস্ট কোনো পার্টিকে কোনো দল ক্যান্ডিডেটকে সমর্থন করতে, তারা গণভোটে ভোট দিতে আসবে না, তো বোঝাই যায় আসবে না। বিএনপি তার নোট অফ ডিসেন্ট আছে, তারাও হয়তো ইন্টারেস্টেড হবে না। জামাত এনসিপি নিয়ে ভোট দিক, আর ইসলামিক আন্দোলন এবি পার্টি ভোট দিক, ভোট দিলে তো পাস হচ্ছে না, ভোটই তো পড়বে না, গণভোটে যায় কেন? আমার কথা হচ্ছে আলটিমেটলি যদি যেহেতু সংসদে যাবে, তাহলে সরাসরি ঐক্যমত করে স্বাক্ষর করে সংসদ নির্বাচনটা করে না কেন? সংসদ নির্বাচনটা করলেই তো হয়। সংসদ ভবনে সংসদ সবাই স্বাক্ষর করবে, সেটা নিয়ে সরাসরি সংসদে যাক, সংসদে গিয়ে পাশ করুক, সেখানে তো হয় একটা এগ্রিমেন্ট হলো, একটা এগ্রিমেন্ট। কিন্তু গণভোটের কি অর্থ? গণভোট সংবিধানেও নাই, গণভোট হবে কিনা তার জন্য তো আর একটা গণভোট দরকার। ধন্যবাদ। তাহলে ধন্যবাদ জনাব এম এ আজিজ, আপনি তো সব শুনলেন। শুধু একটা আমি প্রশ্ন করব যে একটা বিষয়, যে মানে সব রাজনৈতিক দল সরকারের প্রতি মানে অসন্তুষ্ট, আসলে সেটা কি আসলে সরকারের কাজের কারণে, না অনেকে আবার এটার মধ্যে ষড়যন্ত্র খোঁজেন যে আসলে নির্বাচনটা পিছিয়ে দেওয়ার জন্য সবাইকে অসন্তুষ্ট রাখা হচ্ছে? ধন্যবাদ আপনাকে এবং আমার সহ-আলোচক এবং গাজী টিভির দর্শক শ্রোতা। ধরেন যে সরকারটাকে সবাই নিয়োগ দিয়ে বসাইল, সবাই নিয়োগ দিছে, ইউনূস সাহেব বলছেন ছাত্ররা তার নিয়োগকর্তা, কিন্তু কেউ কি জুলাই দাবির থেকে পিছিয়ে গেছে? যে ওই যে আন্দোলনটা হয়েছিল তাতে কেউ ইনভলভ ছিল না এমন কেউ কি আছে? না। কোনো দল কি আছে? কেউ কি বলতে পারবে আমরা আন্দোলনে ছিলাম না, কিংবা আমরা আন্দোলন করি নাই? এবং আন্দোলনের দাবিটা করতে তো কম করতেছে না। লক্ষ্যটা কি ছিল? ফ্যাসিবাদের পতন। পতন। সেই পতনে যখন সবাই একমত, সুতরাং সেই সরকারের বা সেই প্রতিক্রিয়ার বিচার আচার তারা তো সামনে বাড়তে না পারে, এটা গণতান্ত্রিক না অগণতান্ত্রিক সেটা সেকেন্ড থট। এতে তো সবার ডিটারমাইন্ড হওয়ার কথা, এবং তোদের সবার লক্ষ্য যদি এক হয়, এই যে কথা বলছেন আপনি কেউ সন্তুষ্ট নয়, আপনার লক্ষ্যটা কি? লক্ষ্যটা তো এক এবং অভিন্ন হইতে হবে। কিন্তু প্রশ্ন হলো সরকারের পক্ষ থেকে সেই রকম আচরণ করা উচিত কিনা, যাতে সবার মধ্যে আস্থা তৈরি হয়। আমার কথা শুনেন, সরকারের রোলটা কি? আমি ভাই সরকারের পক্ষ যাচ্ছি না। আজিজ ভাই যেমন বললেন, ফ্রম ডে ওয়ান বলছেন সরকার নিরপেক্ষ না, এবং এখনো কথা আসছে যে একটা দলের প্রতি ওনার দুর্বলতা। এই যে আপনি বললেন না, বিভিন্ন সময় আমি বলছি, ভাই বলছে যে এনসিপির পক্ষে, আপনি আর বিএনপি কিন্তু ইঙ্গিত করছে হলো জামাতকে। তাহলে আপনি আমাকে বলেন, নিরপেক্ষতা নিয়ে যদি আপনি প্রশ্ন তুলে ফেলেন, তাহলে কালকে নির্বাচন দিলে নির্বাচনটা আপনার তরফ থেকে গ্রহণযোগ্য কেন হবে? কারো পক্ষ থেকে তো হচ্ছে না। না না, জামাতও সরাসরি বলেছে যে সরকারের উপদেষ্টাদের রেকর্ড আছে আমাদের কাছে, সেই জন্যই তো আমি নামও বলছি। আছে। তাহলে কি আমাদের এখন এই মুহূর্তে কাজ করতে হবে যে এই সরকারের অধীনে নির্বাচন নয়, এই স্লোগান? কই নির্বাচনের দাবিতে তো অনর আছেন। কেউ নির্বাচনের দাবিতে শুধু নির্বাচনের দাবিতে অনর, কেউ নির্বাচনী ট্রাকের পাশাপাশি চালাচ্ছে অনেকগুলা ট্রাক। শাপলা না দিলে নির্বাচনে যাব না, সংস্কার বিচার না হলে নির্বাচনে যাব না, পিআর পদ্ধতি নিশ্চিত না হলে যাব না, লেভেল প্লেইং ফিল্ড না হলে যাব না, জাতীয় পার্টি সহ 12টা 14টা পার্টি ব্যান্ড না করলে যাব না। আপনাকে তো এগুলো সব ছাইটা ক্লিন কইরা না নির্বাচনী ট্রেনটা চলতে থাকবে একা। আপনি তো একা চলতে পারতেছেন না, আপনাকে তো টেনে ধরা হচ্ছে নানান ইস্যুতে। তার সাথে যারা নির্বাচন পরিচালনা করবে তার সম্পর্কে বক্তব্য যদি দায়িত্বশীল সবচেয়ে বড় দল এখন বলে যে একটা বিশেষ দলের দিকে ওনার দৃষ্টি বা কিছু, তাহলে আপনি যখন বলতেছেন এই সরকার নিরপেক্ষ না, তাহলে তার অধীনে নির্বাচনটা কি নিরপেক্ষ হবে? তাহলে আপনি জেনে শুনে কি নিরপেক্ষ নির্বাচন পাবেন না, এরকম একটা নির্বাচনের মাধ্যমে আপনারা যারা নিশ্চিত তারা ক্ষমতা আসবেন বলেই চাচ্ছেন? কতগুলো কথার তো লজিক থাকতে হবে, যে হয় বলতে হবে সরকারের কিছু করার নাই, সরকার ইম্পার্শিয়াল, নির্বাচন কমিশনকে নির্বাচন দিয়ে দিছে, নির্বাচন কমিশন নির্বাচন। একটা দিকে কিন্তু আমাদের থাকতে হবে, আমরা কিন্তু সেই জায়গাটায় নাই। 2 নম্বর, নতুন করে যোগ হয়ে গেল গণভোট। নতুন মানে এটা কিন্তু খুব পুরনো না, কিছুদিন আগে আপনি যে গণভোটটা সাথে যোগ করলেন, গণভোটের সাথে এখনো কিন্তু জুলাই সনদের আইনি ভিত্তি গণভোটে হাঁ হইলেও হয় না। কেন হয় না জানেন? এটাকে তফসিলের সাথে রাখবে, মানে সংবিধানের তফসিলে রাখবে, এটা আইনি ভিত্তি হয় না। সংবিধানের বহু তফসিল থাকে,
তো এটা আইনি ভিত্তি হবে যদি সংশোধনী আকারে যায়, অর্থাৎ প্রস্তাবনার ভিতরে যেতে হবে সংবিধানের। তফসিলে থাকলে আইনি ভিত্তি হচ্ছে না, তফসিলি আইন ভিত্তি হবে না। আইনভিত্তিক। তফসিলটা হলে কি আপনি নথিজাত করে রাখলেন যে এরকম একটা ঘটনা ঘটছিল, বুঝাইতে পারছি, ওইটা ওইখানে থাকবে। এখন আপনি আসেন, জামাত ইতিমধ্যে বোধহয় শুরু করছে নিম্নকক্ষীয় পিআর পদ্ধতি। পিআর চাই আগে থেকে আগে থেকেই। এখন কেউ কেউ বলে এটা সংবিধানে নাই। আপনার রাজনীতিবিদদের ডিমান্ডের সাথে আপনি সংবিধান মিলাতে পারবেন না। কি পারবেন? না, সুযোগ নাই। আর যে কোনো সময় ডিমান্ড করতে পারি, ডিমান্ডটা জনগণ যদি মেনে নিতে পারে, জনস্রোত যদি তৈরি হইতে পারে, আপনি মানতে বাধ্য। আবার যারা বলতেছে আমরা পিআর মানবো না, তারও দোষ না, কিন্তু সে যদি পিআর না মানে আপনি ফোর্স করতে পারবেন না। বাট যদি আপনার লক্ষ্য থাকে একটা, ওই ফেসিজম যাতে না আসতে পারে, আমরা একটা সুন্দর গন্তব্যে যাব, সুন্দর একটা নির্বাচন করে যাব, সেই জায়গাটায় এই যে ঐক্যমত্য হতে পারছে না। আজকে প্রায় 1 বছর পরে, 1 বছর না 14 মাস পরে রেজাল্টটা কি আসছে জানেন? আমরা 5ই আগস্ট যেখানে দাঁড়ানো ছিলাম 2024-এ, ঠিক সেই জায়গাটায় দাঁড়িয়ে আছি। তার চেয়ে খারাপ জায়গায় আছি। খারাপ জানি না, ও অভ্যুত্থানের শক্তিগুলো দ্বিধা বিভক্ত হয়েছে। ঠিক সেই জায়গাটায় আছি। মাঝখানে বন্ধ হয়েছে কি জানেন? শুধু এই গোলাগুলিটা নাই, জঙ্গিবাদ দমনের ইস্যুটা নাই, এইগুলা নাই। নাহলে আপনি দেখেন খুন নাই, গুমখুন নাই। আমরা দাঁড়ায় আছি কোন জায়গাটায় লাইলে, ওই যে 5ই আগস্টের পর যে জায়গা, ঠিক সেই জায়গাটা আমরা দাঁড়ায় আছি। এখন আমরা নির্বাচন, রাজনৈতিক দলগুলোর মধ্যে বিতর্ক তাকে খুবই মানে নেগেটিভ ভাবে দেখেন কিনা? আমি ব্যক্তি, আমাকে যদি বলেন, আমি আগেও বলছি, এখনো বলছি, আমি একেবারে দাবি সহকারে, আমার তখন না একটু খারাপ লাগে বলতে, প্রথম প্রশ্ন রাজনীতিটা দেশপ্রেমিক কিনা। আপনার লক্ষ্য যদি হয় আপনার দেশপ্রেম, আজকে একজন ব্যবসায়ী বলতেছিল আমাকে, দেশে ব্যবসা বাণিজ্য নাই, এই সেই ইত্যাদি ইত্যাদি। ইয়েস, আমি মানলাম। নাম্বার 1, ওই লোকের ব্যবসা বন্ধ হয়ে গেছে যে লোক 200 কোটি টাকার কাছে 1200 কোটি টাকা নিয়ে 200 কোটির ব্যবসা করতো, 1000 কোটি মেরে দিত, তার জন্য সমস্যা হয়েছে। নাম্বার 1। নাম্বার 2, ব্যবসায়ী কিছু সমিতি আছে বড় বড়, আমি নাম বললে তারা আবার বলবে আমরা তো বলি নাই, আপনি জানেন, অমুক অ্যাসোসিয়েশন তমুক অ্যাসোসিয়েশন, তারা বলে ব্যবসা বাণিজ্য খারাপ। এরা কি করে? অ্যাসোসিয়েশনের কাজ কি? মান্থলি চাঁদা নেয়, এসির নিচে পয়সা থাকে, আর তদবির করে, ব্যাংক লোন স্যাংশন করায়। আমরা জানি তো এটা কি করে। কিন্তু আপনি ওই লোকটাতে বললাম, আমি পুরে ঘরে থাকতে রাজি আছি, সাবজেক্ট টু কন্ডিশন, আমার জীবনের নিশ্চয়তা, আমার জানমালের নিশ্চয়তা, আমার চলাফেরার স্বাধীনতা। আমি শাপলা চত্বরে লোক মারতে দেখেছি, আমি সেনা অফিসার হত্যা হইতে দেখলাম, আমি আয়নাঘর দেখলাম, ক্রস ফায়ার দেখলাম, বিনা বিচারে হত্যা দেখলাম, ওসি প্রদীপ তাজা গুলি মেরে মেজর সিনহাকে মারে। সেটা কিন্তু এই মুহূর্তে নাই। এবং সেটা যখন নাই, আপনি তাহলে কি বলতে চান? আমার দেশ গরিব থাক, আমার দেশের ব্যবসা কমুক, এগুলো আমি জাতির স্বার্থে বলতেছি, কিন্তু আমার নিরাপত্তা দরকার। আপনি ব্যবসা করে আপনি ভালো থাকবেন, হাজার হাজার কোটি টাকা নিয়ে আপনি বাইরে চলে গেছেন, কিন্তু আমরা যারা এখানে আসি, এই গুলির মধ্যে দিয়ে হাঁটি, এখনো হাঁটতেছি, তাহলে আপনাকে আগে দেশটাকে রাষ্ট্র বানাতে হবে। এখনো দেশ রাষ্ট্র হয়নি। আমরা একটা সুযোগ পেয়েছিলাম যে দেশটাকে রাষ্ট্র বানাবো, এখন সেই রাষ্ট্র বানানোর থেকে আমরা সরে গেছি। কেন সরে গেছি? আমি পিআর পদ্ধতি চাই, দেশকে ভালোবেসে নয়। আমার 40টা সিট পাবো পিআর পদ্ধতিতে। আমি পিআর চাই না, তাইলে আমি 220টা সিট পেয়ে চূড়ান্ত মেজরিটি নেব, আমি আবার স্বৈরাচার হব। কিন্তু দুইটা লোকের, এই দুইটা দলেরই বলতে হবে, যিনি পিআর পদ্ধতি চান তাকে বলতে হবে পিআর পদ্ধতি দেশের জন্য এবং জনগণের জন্য ভালো কি না। যদি ভালো হয় আমি অ্যাকসেপ্ট করব, ব্যাখ্যা দিতে হবে তার। তারা ব্যাখ্যা দিচ্ছে তো সব জায়গায়, কোথায়? সব জায়গায় তারা দিচ্ছে দেশের জন্য ভালো। তাহলে যিনি চান না পিআর পদ্ধতি, তাকে বলতে হবে পিআর পদ্ধতি দেশের জন্য খারাপ কেন। দলের জন্য খারাপ হলে আমার কিচ্ছু আসে যায় না, রাষ্ট্র এবং জনগণের জন্য ভালো কিনা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। অ্যাডভোকেট রাজ্জাক, দুই দলই কিন্তু সুন্দর করে বলছে যে, কেউ বলছে যে পিআর খারাপ। আমার এই শোতে আজিজ ভাই বলছে পিআর কি কি কারণে খারাপ, শোতে অনেকে এসে বলছে পিআর কি কি কারণে ভালো। বলেন না, এখন প্রশ্ন এই যে বলছেন, আসলে এই বিষয়টা আমি বলি, আম্পায়ার হিসেবে কে কাজ করবে? আমি বলি, আপনার বিবেক কোথায়? আপনি আম্পায়ার পরে আনেন, আপনি চিন্তায় সৎ হন। আগে আপনি চিন্তায় সৎ হন, আপনি চিন্তা করেন ভালো, তারপর আপনি চিন্তা করেন যে আপনি আসলে কি ভাবতেছেন। আই ক্যানট রিড ইউ, আমি আপনার এক্সটার্নাল অংশ দেখছি, ইন্টারনাল পার্টটা দেখতেছি না। সুতরাং আমি বলি, যারা পিআর চায় না, তারা বলে কি সরকার দুর্বল হবে। যাক না, সরকার দুর্বল, 5 বছরে 20 বার বদলাক। পিআর নিয়ে আপনার কাছে শুনছি না, তাতে আমার রাষ্ট্রের কি হবে? একটু আজিজ ভাইয়ের কাছে ঘুরে আসি। আজিজ ভাই, একেবারে একটা বিষয় বলো, অন্তর্বর্তী সরকারের কোনো কোনো উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত, এটা তাদের নাম ও কণ্ঠ রেকর্ড
জামায়াতে ইসলামের কাছে আছে, জামায়াতের আমি নায়েবে আমির বলছেন। তো এইরকম অনাস্থা নিয়ে একটা মানে অন্তর্বর্তী সরকারের উপরে দেখেন, আসলে আসলে নির্বাচনটা কেমন হবে? নির্বাচনটা অভ্যুত্থানের শক্তি যদি এক না হয় নির্বাচন হবে না। ওটা হবে কি হবে না ওই আলোচনা পরে করি। যদি এখন পর্যন্ত যে জায়গাটাতে আছি তাতে সবাই নির্বাচনের যেহেতু একটা টাইম লাইন ঘোষণা করা আছে যে নির্বাচন ফেব্রুয়ারিতে হচ্ছে, নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে, সংবাদ সম্মেলন করছে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে ডেকে তাদের মতামত দিচ্ছে, তারা বলছে যে সার্বিক প্রস্তুতি আছে। এখন প্রশ্ন হলো সরকারের ওপর যদি সব রাজনৈতিক দলগুলোর এরকম অনাস্থা থাকে তাহলে ওই নির্বাচনটা কেমন হবে? দেখেন 14 মাস হলো সংস্কার, ধরেন অভ্যুত্থান একটা ঘটেছে, কোঠার সংস্কার নিয়ে আন্দোলন, শেষমেশ এসে ফেসিবাদের বিলোপ, এর থেকে তৈরি হলো যে সংস্কার। ফেসিবাদের বিলোপ মানে গণতন্ত্র চাই, মানবিক বাংলাদেশ চাই, ওই যে রাজাকি ভাই বললো খুন নাই গুম না এগুলো হবে, এরকম একটা সমাজ চাই। হ্যাঁ, এই তো। এখন উনি এত সংস্কারের ডালপালা মেলালেন কেন? যেটা প্রয়োজন নাই সেটাও করে, যেটা প্রয়োজন নাই। তখনই ইন্টেনশনটা মনে হয়েছে যে ইলেকশন উনি দিতে চায় না। হেঁটে গেলে কয় আপনি 5 বছর, হেঁটে গেলে কয় আপনি 10 বছর থাকেন, হেঁটে গেলে কয় আপনি আজীবন থাকেন। আরে ভাই, উনার আয়ু কয়দিন আছে, বয়স এত হয়েছে, 50 বছর এগুলো হয়েছে জনগণ। তো আমার বক্তব্য হচ্ছে এখন এই মুহূর্তে আমার কাছে মনে হয় ইউনূস সরকার ষড়যন্ত্র ভিতরে হচ্ছে, এটা ঠিক। সরকারের এই সরকারের মধ্যে সরকার আছে, এতে কোনো সন্দেহ নাই। হয়তো জামাত থেকে বলা হয়েছে, উপদেষ্টাদের রেকর্ড আছে, তাদের প্রকাশ করা উচিত। রাজনৈতিক দল তো প্রকাশ করে দেওয়া উচিত ষড়যন্ত্র কে করে। কারণ এই সরকার আসলে নির্বাচন দিতে চায়, এটাতে কিন্তু কোনো কনফিউশন নাই। কিন্তু উনি এই অভ্যুত্থানের শক্তি আপনি বললেন যে সরকারের ভেতরে একটা অংশ আছে তারা চায় না, আপনার দলই বলল সরকারের ভেতরে একটা অংশ ষড়যন্ত্র করছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন। আর সরকার আবার দিতে চায়। আসলে সরকারের মধ্যে ফ্র্যাকশনটা কোন জায়গায়? না না, সরকারের ভিতরে ডক্টর ইউনূস সরকারের স্টেক আর আরেকজন উপদেষ্টা ধরেন যার স্বামী ওই সাদা পাথর তোলার নিয়ন্ত্রণ করে, এক না। যে এস আলমের প্রপার্টির কেয়ারটেকার, তার স্বার্থ এক না। নসরুল হামিদের যে নসরুল হামিদেরটা দেখভাল করে, এক না। তারা তো ষড়যন্ত্র করতেই পারে। এই কয়েকদিন যতদিন বেশি টাকা যায় আমার দিনে এত কোটি টাকা আসবে, সহজ কথা। ষড়যন্ত্র তারা করছে, ষড়যন্ত্র তারাই করছে। এখন আমার বক্তব্য হলো যে এখন জামাত ক্ষমতায় যেতে চায়। জামাত পিআর সিস্টেম করছে, যে এমনি স্বতন্ত্র নির্বাচন করে একবার 1 সিট পাইছে, আর একবার 3 সিট পাইছে। কিন্তু যদি পিআর সিস্টেমে হয়, কোনো জায়গায় 20,000, 30,000, 40,000, 50,000 ভোট আছে। হ্যাঁ, তো এরা তো অনুপাতে অনেক সিট পাবে, ধরেন অনেক সিট পেয়ে যাবে। কিন্তু বিএনপি যদি পিআর সিস্টেম হয়, একক মেজরিটি পাবে না। আমার কাছে মনে হয় একক মেজরিটি বলতে আমি 200 সিট বলতেছি, 151 হইতে পারে, সরকার গঠন করতে পারে। কিন্তু তা আরেকজনের সাথে তো কোয়ালিশন করতে পেতেন না, কোয়ালিশন ছাড়া 151 হলে গভর্নমেন্ট ফর্ম করতে পারবে। কিন্তু কোনো আইন পাশ করতে গেলেই অন্য পার্টির লাগবে, কারণ 200 সিট লাগবে, 200 জনের সমর্থন লাগবে। এই সমস্যাটা এই জায়গায় দ্বন্দ্বটা কিন্তু তৈরি হয়েছে। অর্থাৎ পার্লামেন্টে কার কত বেশি সিট থাকবে, পার্লামেন্টে কার কেমন নিয়ন্ত্রণ থাকবে। আর জামাতের হচ্ছে ডুয়েল ওয়ার্ক। একটা হলো 300 সিটে 6 নমিনেশন দিয়ে দিছে, ইলেকশন সেন্টার প্রতি এজেন্ট পর্যন্ত ঠিক করে দিছে। বিএনপি বগল দাবা করে আছে, নমিনেশন দেয় না। আচ্ছা, এখন ধরেন বিএনপি জামাতের কথা বলি, 300 সিটে নমিনেশন দিছে, তখন তো ভাবনাটা কিন্তু পিআর সিস্টেমে ছিল না। তখন তারা সেই ওয়েস্টমিনিস্টার সিস্টেমেই ইলেকশনে ছিল, নাহলে 300 জনের নমিনেশন দিল কেন? এখন পিআর সিস্টেম আছে, এই জায়গায় দূরদর্শন দিয়ে দেখছে। আবার ভারতেও দেখা করতে যায়, আমেরিকায় যা আমাদের সাথে দেখা করতে যায়, এগুলো তো দূরদর্শন দিয়ে। এই জন্যই বলা হচ্ছে যে সরকার এখন তারা নির্বাচন চায় কিনা। হ্যাঁ, আর এনসিপি হচ্ছে কি একটা মাস পথে আছে, কিন্তু তাদের এনসিপি বিষয়টা পরে আলোচনা করি। একটু রাজ্জাকি ভাই আপনার কাছে আসি। একেবারে যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, প্রথম ভাইকে প্রশ্ন করলাম যে আসলে এই অনাস্থা নিয়ে নির্বাচনটা কেমন হবে। ভাইয়ের কাছ থেকে মানে আমি যথাযথ উত্তর পাইনি। অনাস্থা নিয়ে কি নির্বাচন অনিশ্চিত যাচ্ছে? আমি তো বললামই আপনাকে যে আমি যখন বলতেছি সে নিরপেক্ষ না,
আমি যখন বলতেছি একটা অন্য দলের প্রতি তার উইকনেস বা তার ওইদিকে ঝুঁকে আছে বলে মনে হয়, 3 দলই বলছে, 3 দলই বলুক কে কোন দিকে ঝুঁকে আছে, তাহলে সে নিরপেক্ষ না। আমি নিরপেক্ষ না যাইনে শুনে তার অধীনে নির্বাচনটা কেন করব? আমার পরিষ্কার প্রশ্ন, আমি কেন তার অধীনে সেই নির্বাচনটা অনিশ্চিত হয়ে যাচ্ছে না? সেটি তো বলছি, অনিশ্চিত হয়ে যাচ্ছে। ভাই ফাঁকে আরেকটা কথা বলছে যে পিয়ার পদ্ধতির সিস্টেমে নির্বাচন হলে আইন পাশ করাইতে পারবে না। পিয়ার পদ্ধতির সিস্টেমে যদি নির্বাচন, এই মুহূর্তে সবচেয়ে বড় লাভ কার জানেন? আমি জানি না কার ভিতরে কি আছে। যারা জুলাই সনদের আইনি ভিত্তি দিতে চায় না তাদের জন্য সবচেয়ে ভালো একটা জায়গা। কেন জানেন? আমি যদি 150টা সিট পাইয়া পার্লামেন্টে যাই, আমি তো আইন পাশ করতে পারবো না। আমি তখন বলতে পারবো ভাই আমি জুলাই সনদের আইনি স্বীকৃতি কেমনে দিব? সুতরাং সেজন্য পিয়ার পদ্ধতি সবচেয়ে ভালো একটা পদ্ধতি। যদি কেউ জুলাই আইনি ভিত্তি না দিতে চায়, যদি আপনি 2/3 মেজরিটি নিয়ে যান, তাহলে আপনি একটা চাপ পড়তে পারে। মানেন কি মানেন না পরের চাপটার। আমি একটা এক্সাম্পল দিলাম, যেই এখন পিয়ার পদ্ধতিতে গেলে সে বলতে পারবে ভাই আমি কেমন আইন পাশ করব, আমাকে তো তোমরা সুযোগ দাও নাই। সুতরাং এটা একটা বড় হাতিয়ার। কারণ আমরা দেখতেছি, শুনেন, খালি মুখে মুখে কি বলে ভাই, এটা বড় কথা না। বড় কথা আমরা কিন্তু বুঝি, এমন না যে আপনি আমি বুঝি না। সুতরাং আমি সরকারের সহযোগিতা দিতেছি, প্রশাসন সহযোগিতা দিতেছে, কিংবা আমরা সরকারের সহযোগিতা দিতেছি, এইটা চাইতেছি ওইটা চাইতেছি, জুলাইয়ের ব্যাপারে সবাই ঐক্যমত। হ্যাঁ, আবার সংবিধান আমরা কোনটা নিয়ে আসি জানি না, একই বিতর্ক আমি করতেছি। কোন সংবিধানে যাচ্ছে নির্বাচনে, সব অনিশ্চিত। একটা রাষ্ট্র টোটাল গোজামিল দিয়ে একটা জায়গায় যেতে চাচ্ছে। আমি আবারও শব্দটা রিপিট করছি, গোজামিল দিয়ে একটা জায়গায় যেতে চাচ্ছে। আপনি সংসদে যাওয়া পর্যন্ত আপনার আইনি ভিত্তিটা কি? এই মুহূর্তে আপনি কোন ভিত্তিতে যাচ্ছেন? আপনি জুলাই ঘোষণাপত্রে এই সরকারের মেয়াদটা নাই, এই সরকার কি কি করবে সেই কাজগুলো লেখেন নাই। যে ইলেকশন কমিশন নিয়োগ দিবে, তারপর একটা নির্বাচন দিয়ে চলে যাবে, এই যে 5 আগস্টের যে ঘোষণাপত্রটা, তার ভিতরে এগুলা নাই। আপনি সংশোধন তাকে নিচ্ছেন কেমনে? যে সংবিধানের কথা বলেন ওটা থেমে গেছে, ওই জায়গায় নির্বাচনের পোর্শন টোটালি থেমে গেছে। কারণ সংসদ ভাঙার 3 মাসের মধ্যে নির্বাচন দেওয়ার কথা, সেগুলো পার হয়ে আমি যাচ্ছি কিভাবে সংসদে? আপনি প্রত্যেকটা লোক, আপনি যদি বঙ্গবন্ধুর বিচার চিন্তা করেন কত বছর পর হয়েছে, আপনি যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জামাতের বিচার কতদিন পর হয়েছে দেখেন, চিন্তা করেন, লিখে রাখেন। আমি এক চ্যানেল বলছি, আজকে বললাম এই অভাগা রাজ্জা কি বলে যাচ্ছে, 20 বছর পরে হইল এটার জন্য। আজকে যাদের বয়স 30, 20 বছর পর তার বয়স 50, আজকে যিনি 40, 20 বছর পর 60, কেউ না কেউ এই প্রশ্ন তুইলে কৈফিয়ত চাইবে। আমি বারবার বলতেছি এখনো সুযোগ আছে, জাস্ট একটা সংশোধনী, জুলাই সংশোধন ঘোষণাপত্রটাকে সংশোধন করেন, সেই সরকারকে মেয়াদ দেন এবং ওনার মেয়াদ 30 জুন 2026 পর্যন্ত দিয়ে তার ভিতরে আপনি নির্বাচন করার কথাটা ঢুকান, নির্বাচন কমিশন নিয়োগ দেওয়ার কথা ঢুকান, তারপর আপনি বৈধতা নেন। কেউ এবং প্রত্যেকের ভিতরে দেখেন এরা প্রত্যেকে মানসিকভাবে ভীত সন্ত্রস্ত, যার জন্য কেউ কিন্তু তার টার্গেটে নাই। আপনি দেখেন লক্ষ্য কইরা, এই যে বারবার আমরা কমিশনে গেছি, ঐক্যমত্য কমিশনে গেছি, এক এক ডাইমেনশনে এক একজনের কথা বলে। ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। বিরতিতে যাবার আগে আজিজ ভাইয়ের কাছে একটা প্রশ্ন করতে চাই। আজিজ ভাই, এই যে জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে আদেশের খসড়া অনুষ্ঠানের আগেই দিতে হবে, এনসিপির যে দাবি, এখন যদি সেই দাবি কি আসলে পূরণ করবার মতো সময় এখন আছে কিনা? কালকে তো জুলাই সনদ স্বাক্ষর হবার কথা, আর যদি সেই দাবিটা পূরণ না হয়, আর সেই সময়ে যদি জুলাই সনদ স্বাক্ষরিত সব দলের মাধ্যমে না হয়, সেক্ষেত্রে কি ধরনের সমস্যা তৈরি হতে পারে বলে আপনি মনে করেন? সবশেষ আবহাওয়া রাজ্জাকে আপনার সাথে সবশেষ প্রশ্ন ছিল আজিজ ভাইয়ের কাছে, যে এই যে এই অবস্থায় জুলাই সনদ যদি কোনো দল স্বাক্ষর না করে, তার ইম্প্যাক্টটা কি পড়তে পারে? জুলাই সনদ এনসিপি যেভাবে স্টিক করতেছে বরাবর থেকে, এনসিপি নিজে ঘোষণা করতে সরকার দায়িত্ব নিয়েছিল, এতদিন ইলেকশনের মুখে পর্যন্ত টেনে নিয়ে আসছে। এটা যদি এনসিপি যেভাবে আজকে শর্ত দিয়েছে, 4-5টা শর্ত, 3টা শর্ত দিয়েছে, শর্ত, এই শর্ত পূরণ না হলে পরিষ্কার বলছে আমরা স্বাক্ষর করব না। স্বাক্ষর যদি না করে, আমার ধারণা জামাতও স্বাক্ষর করবে না। আবার বামপন্থী 3 দলও কইছে আমরা না দেখে, এটা না বুঝে আমরা স্বাক্ষর করব না। তো ঐক্যমত নাই। তো ঐক্য, গণ-অভ্যুত্থানের ঐক্যের যে শক্তিগুলো, সেটা যদি দ্বিধা বিভক্ত হয়ে যায়, ইউনূস সাহেব যদি তার পক্ষে দোষ দিল, কে দোষ দিল না, সে যদি এটা অনৈক্য হয়, তাহলে তো নির্বাচন হয়তো পিছিয়ে যাবে, আবার সময় নেবে। পিছিয়ে গেলে নির্বাচন ইনশাল্লাহ আর হবে বলে আমার কাছে মনে হয় না, অন্তত 4-5 বছর। এটা হলো পরিষ্কার আমার ধারণা। কারণ যেভাবে আউলায় নিছে, আপনি বলেন যৌক্তিক হোক অযৌক্তিক হোক, আপনি আগে করতে পারলেন না, ইলেকশনের মুখে এসে 16 জন আর্মি অফিসারকে আপনার ইয়ে করে দিচ্ছেন, 15 জন সার্ভিং। সেটার সঙ্গে আসলে কি
জুলাই সনদ কারে ইলেকশন দিয়ে, কারে দিয়ে ইলেকশন করবেন? পুলিশ দিয়া? আর্মিকে দিয়ে? আর্মি কোথায়? না, অভিযুক্ত আর্মি অফিসার, আর্মি অফিসার আপনার কলিগদের দ্বারে এখন ট্রাইব্যুনালে আইন হচ্ছে, কারো বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা হলেই তার চাকরি যায়। 15 জনের চাকরি চলে গেছে, তাদেরকে এখন সাবজেল করছেন, সাবজেল এক্সিকিউটিভ অর্ডারে করছেন। কিভাবে করলেন? কোর্টে যাবে, 24 ঘন্টার ভিতরে কোর্টে হাজির করবে, সে জেলে পাঠাবে না সাবজেল করবে সেটা পরে হবে। তাই তো হয়েছে শেখ হাসিনা এবং বেগম খালেদা। আজিজ ভাই একটা কথা বলি, যে যদি আপনি আমার কাছে বোঝার জন্য, এর আগে ফেসিবাদের আমলে আর্মি অফিসারদের উপর নির্যাতন হয় নাই? হয়েছে, হয় নাই তা না, হয়েছে। মেজর সিনহা মারা যায় নাই? মারছে, সে তো রিটায়ার লোক ছিল। হ্যাঁ, retired ওখানে যেহেতু ক্রস ফায়ারের সিস্টেম ছিল, ক্রস ফায়ার করে দিয়েছে তার সাথে, তার বিচার হয়েছে। এখন আর্মির যুক্তিটা হচ্ছে যে আর্মির যে ট্রেনিং, তারা ডিজিডিএফআই পোস্টিং ছিল, ডিজিডিএফআই প্রধানমন্ত্রীর অধীনে যা অর্ডার দিছে সেই কাজ করছে। এখন তো বিচার ওই জন্য এখন র্যাব ছিল স্বরাষ্ট্র মন্ত্রী। আর্মির সদস্য হিসেবে বিচার হচ্ছে নাকি তাদের অপকর্মের জন্য? আমি তো পরিষ্কার না, অপকর্মের জন্য তো ইন্ডিভিজুয়াল আর্মির ডিসিপ্লিন, তো আর্মি তো যা সিনিয়র অর্ডার করবে তাই করতে হবে। তা এখন আপনি প্রধানমন্ত্রী, এখানে মনে হয় একটু ভুল হচ্ছে আজিজ ভাই, এখানে মনে হয় একটু ভুল হচ্ছে। আমার প্রশ্ন হলো, আমি আর্মির সদস্য হিসেবে যদি বাইরে এসে কোনো অপকর্ম করি, সেক্ষেত্রে একটা আর্মির বিচার এক ধরনের হবে, এবং বাইরে যে অপকর্ম করছি সে কি, এটা আইনজ্ঞ আছে, উনি ভালো বুঝে, সে কি সিভিল কোর্টে মামলা করতে পারবে না? না, আর্মির একজন সদস্য, সে কমিশন হোক নন কমিশন হোক, সে যদি বাইরে এসে কোনো অপরাধে লিপ্ত হয়, কোনো চুরি ডাকাতি বা খুন করে, সেক্ষেত্রে আর্মির একটা রুলসে বিচার হবে। আচ্ছা, যে লোকটাকে আসলে খুন করা হলো বা যা চুরি করা হলো, সে কি সিভিল কোর্টে বিচার চাইতে পারবে কিনা? এ পর্যন্ত যতগুলো এটা হাজার খানে খুন করছে, একটা মামলা হয়েছে? ভাইয়ের কাছে শুনে আসি ভাই, এটা একটু আমি আপনাকে একটা সিম্পল ব্যাখ্যা দিই, এখানে জটিল কিছু নাই। প্রথম আসেন, বিচারটা কোথায় হবে, কেমনে হবে, এই একটা কথা আসছে যেটা উনি বলল। আপনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিধানটাই হলো আগে তদন্ত হয়, তদন্ত পরে হয় না, নট দ্যাট, আগে তদন্ত, কমপ্লিট তদন্ত, সাক্ষী টাক্ষী কারা দিবে, একদম কমপ্লিট তদন্ত কমপ্লিট। এখন শুধু আনুষ্ঠানিকতাটা, সেটা কি? ওই সাক্ষীরে ডাকবে, সে এসে বলবে, তারপরে আর্গুমেন্ট হবে। অর্থাৎ এই যখনই আপনার তদন্তটা কমপ্লিট হয়ে যায়, ওই তদন্তের ভিতরে কারা কারা সাক্ষী দিবে সব লিখতে হয়। যেই মুহূর্তে জমা দিল, কোর্টে দাখিল করলো, কোর্ট আমলে নিয়ে ওয়ারেন্ট ইস্যু করলো, দ্য মোমেন্ট ওয়ারেন্ট ইজ ইস্যুড দে আর স্যাক্ট, তারা চাকরিচ্যুত। যেহেতু তারা চাকরিচ্যুত, তখন বারবার বলা হয় সার্ভিং অফিসারকে আটকাইছে, নো, ইট ইজ নট কারেক্ট, কারণ ওই সময় তো সে চাকরিচ্যুত হয়ে গেছে। সুতরাং তাকে আপনি চাকরিচ্যুত হয়ে গেছে। এখন আসেন, ওয়ারেন্ট তার কাছে পৌঁছে নাই, এটা নিয়ে দেখলাম একজন আর্মি অফিসারও রং ডাইরেকশন দিচ্ছে। ওয়ারেন্ট যায় থানায়, সমন যায় আসামির কাছে। আমি বুঝাইতে পারছি? কোর্ট থেকে যখন সমন হবে তখন যাবে অভিযুক্ত ব্যক্তির কাছে, আর যখন ওয়ারেন্ট যায় সেটা যায় নিকটবর্তী থানায়। থানাকে বলে তুমি তাকে ধরে প্রডিউস করো কোর্টে। এখন এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি যেটা, এখানে সমনের কোনো ফ্যাক্টর নাই, ওয়ারেন্ট, ডাইরেক্ট ওয়ারেন্ট। তো ওয়ারেন্ট চলে যাবে ক্যান্টনমেন্ট থানায়। তো তার আগে তাদেরকে ক্যান্টনমেন্টের যে সেনা অফিসারদের ঊর্ধ্বতন কর্মকর্তা তারা হেফাজতে নিল কেন, সেটার ব্যাখ্যা আমার জানা নাই, কিন্তু তারা নিছে। এইবার আসেন, এখন একটা কথা আসছে যে তাদের বিচারটা তারা করতে চায়, বা এই কথাটা কিন্তু একটা বাজারে প্রচলিত। আমি তাদের বিরুদ্ধেও না, পক্ষেও না, আমি আপনাকে আপনি বলেন বঙ্গবন্ধু হত্যা মামলা হয়েছে, সেখানে মৃত্যুদণ্ড কারাভোগ করছে আর্মি অফিসার, বিচার হয়েছে কোথায়? সিভিল কোর্টে। বাংলাদেশের আর্মি তখন কোথায় ছিল? তখন বলে নাই কেন? কথার কথা বলছি, তখন তারা সার্ভিং ছিল না। তো ওরা সার্ভিং ছিল না, বাকি অফিসার তো ছিল, ক্যান্টনমেন্ট তো ছিল, তারা কি বলেছিল? না ভাই, আপনি যেহেতু তাই নগো একটা বিষয় একটু খোলাসা করেন, তারপর এটা বলেন। আমি বলছি যে একজন আর্মির অফিসার, সার্ভিং অফিসার, কোনো একটা অন্যায় লিপ্ত হলো, তো যে লোকটার সঙ্গে অন্যায় করা হলো সে মামলা করবে কোথায়? সেই জায়গাটা আসতেছি, আপনি ওইটা আসতেছি। এখানে এটা তাহলে এটার উত্তর আগে দেই। বলছে র্যাবে ছিল, এরা ডিজিএফআইতে ছিল না, যেখানেই থাকুক। না, বলছে যে ডিজিএফআইতে থাকলে আমাদের দায় না, কারণ ডিজিএফআই যেটা থাকে তারা রিপোর্টিং অথরিটি হলো পিএম অফিস, আর র্যাবে যারা ছিল তাদের হলো মিনিস্ট্রি অফ হোম।
মিনিস্ট্রি অফ হোম তাদের হাইয়েস্ট অফিস। হ্যাঁ। এইবার আসেন, যদি আজকে তাদেরকে এই সেনা সদর এরা যখন ব্যাক করে আসলো ডিজিএফআই থেকে র্যাবেতে ফেরত আসছে, তো আবার তখন যদি তারা, যেহেতু এই কর্ম নিয়ে আলোচনা হচ্ছে, তখন যদি তারা তাদের এই কর্মের জন্য তারা ইনডোরে একটা বিচার করে ফেলতো, তাহলে তো আজকে বলতে পারতো। অভিযোগ না দায়ের হলে কেমন? না 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 না, আপনি অভিযোগ দায়ের হতো কোর্ট মার্শাল, কোর্ট মার্শাল আর্মির বিচার তো অভিযোগ রাখবে না। আর্মি সে তো নিজেই জানে তো কোর্ট মার্শাল করতে পারে। আরে শুনে, আর্মি নিজের বোঝার জন্য বলছেন। ইয়েস, আর্মি তার নিজের ইন্টারনাল বিচার করবে। যার জন্য অভিযোগ দায়ের করতে না না, তারা তো চার্জ তৈরি করবে তাদের বিরুদ্ধে, তোমাদের বিরুদ্ধে এই জিনিসগুলো আছে, তদন্ত করে তদন্ত করেই বলবে, তাদেরকে দেখাই। আমি বলছি কোনটা, তাইলে আজকে এই বিতর্কটা থাকতো না, হয়তো আইসিটিতে আমরা ডাকতেও পারতো না যে ভাই একটা বিচার তোমরা করছি। আমি কি বুঝাইতে পারছি? হ্যাঁ, বুঝাতে পারছি, হ্যাঁ, কিন্তু এখন আসেন, আপনি যে কথাটা আমার প্রশ্নটার উত্তরটা পাইলাম না। কেন আপনি বলছেন যে বাইরে, আমার কথা হচ্ছে একজন আর্মির অফিসার যদি বা আর্মির সদস্য যদি কোনো অন্যায় করে, ধরেন আমি সহজ বিষয়ে বলি, যে তার বউকে সে কোনো কারণে অ্যাসল্ট করলো, তো আর্মি তাকে একটা ব্যবস্থা, তার বিরুদ্ধে একটা ব্যবস্থা নেবে, তার চাকরি খাবে, হ্যাঁ, কিছু একটা করবে। ওই যে বউটা আছে, তার স্ত্রী আছে, সে কি সিভিল কোর্টে মামলা করতে পারবে না? সেইটা বোধহয় বার আছে, সেটা আর্মিতে বার আছে। সার্ভিং এ থাকলে সে কোর্টে, যখন সে সার্ভিসে থাকবে, সার্ভিসে থেকে গেলে তার ইন্টারনাল ইস্যু হয়ে যাবে। কিন্তু সে মামলাটা তখন কি আমার ওই ইয়েতে করতে হবে, আর্মির কাছে করা লাগবে না তো, অটো তার অ্যাকশন নিবে, কমপ্লেন করলে অটোই তারা তদন্ত করবে। মানে তার গার্জিয়ান তো আছে, যে মারা গেছে তার তো গার্জিয়ান থাকবে না। আমি এইটা একটু বোঝা, যদি একজন আর্মির সদস্যর বিরুদ্ধে একটা থানায় মামলা করলো কেউ, হ্যাঁ, যেমন ধরে আমাকে সে থাপ্পড় দিচ্ছে, যেমন ধরেন আমি আরো করতে আসবেন না, না না, আমি আর্মির ডিপার্টমেন্টে কমপ্লেন, আমি আপনার আরো বলি, এইটা একটু বোঝার। না না, আমি বলতেছি, মনে করেন আর্মি তার ওয়াইফকে ডিভোর্স দিয়ে দিছে, একটা হ্যাঁ, কথার কথা, ইলিগালি মনে করেন, ইলিগালি, বা সে কমপ্লেন করছে আমার এই বিচার, তখন কিন্তু তার যে পেনশনের টাকা, তার থেকে একটা পোর্শন, তারপর তার র্যাঙ্ক ডাউন করে কিংবা প্রমোশন দেয় না, অনেকগুলো অপশন দেয়, ইভেন তুমি চাকরি ছেড়ে চলে যেতে পারো, নানান অপশন তাকে দেয়। এই শাস্তি কোনটা মাইনে নিবা, এটা তার ইন্টারনাল বিচার হয়। সেটা যে হয় না তা কিন্তু না, ওটা ডিসিপ্লিন ফোর্সটাকে ডিসিপ্লিন মধ্যে রাখার জন্য যা করা দরকার তাই করে। কিন্তু যখন আপনি বাইরে এসে অন্য ব্যক্তি, তৃতীয় ব্যক্তির উপরে যখন অপারেশন চালাবেন, আর্মি কেন, আপনি সরকার কোনো অনৈতিক আদেশ দিলে আপনি মানতে পারবেন না, আপনি মানতে বাধ্য না। কালকে একজনের ব্যাখ্যা দিছে ওনার চাকরির ভয় আছে, চাকরির ভয়ের কিছু আসে যায় না। আমি অনৈতিক অর্ডার দিছি, আপনি মানতে বাধ্য না, আপনি মানবেন না, আইন আপনাকে সেটা বলে নাই। আসলে কি সে সুযোগ শেখ হাসিনার সময় ছিল? কেন আপনি তো সেটা তো আপনার অন্য চ্যাপ্টার, আপনি তো এখন ওইটা বললে কি আপনি মাপ পাবেন? আপনি শত শত লোক মাইরে আপনি এখন বলবেন আমি অর্ডার পালন করছি। আচ্ছা, এইবার আসেন, 10টা কষ্ট মামলা আপনি জানেন, ডিজিএফআই এবং এনএসআই দুইজন মেজর জেনারেল তাদেরকে ভ্যানে করে নেওয়া আনা হয়েছে। হ্যাঁ, তাহলে তখন সেই নিয়মটা কোথায় ছিল? 1 2 নম্বর আসেন, আপনার মেজর জেনারেল জিয়াউল আহসান এখনো ভিতরে, সেও তো অফিসার আর্মি। সুতরাং বিষয়টা হচ্ছে এই, আমি ঠিক জানি না আমার দেশটার ভিতরে সমস্ত সেনাবাহিনীর কোনো প্রশ্ন নেই, এখানে ইন্ডিভিজুয়ালদের কথা বলা হচ্ছে। ইন্ডিভিজুয়াল মানে যারা আজকে অপরাধী। একটা বিষয় বলুন তো, মেজর জেনারেল ওই জিয়াউল হাসানকে স্যাক্ট না, স্যাক্ট হওয়ার পরে কি গ্রেপ্তার হয়েছেন নাকি আগে হয়েছেন? আপনি গ্রেপ্তার যখন হয়েছেন তারপরে স্যাক করে দিয়েছি তাকে। না, আমি বলতে হ্যাঁ, ট্রাইব্যুনাল আইনই তাই, না, তাকে গ্রেপ্তার হওয়ার সঙ্গে সঙ্গে স্যাক্ট হয়েছে না আগেই স্যাক্ট ছিলেন? আপনি ট্রাইব্যুনাল গ্রেপ্তার করেই সে স্যাক্ট হয়ে যাবে। ওকে, এখানে বলাই আছে। আর এই যে যাদের বিরুদ্ধে হয়েছে তারা যখনই আপনি তদন্ত রিপোর্ট দাখিল করবেন তারা স্যাক্ট। এখন আসেন, আপনি কতগুলো কথা এটা বললাম, এই যে র্যাব ডিজিএফআইতে যারা ফেরত গেছিল তাদের একটা বিচার করে ফেললে খারাপ হইতো না আমার বিবেচনায়। আর আজকে এই যে কারাগারটা ভিতরে একটা সাবজেলে তাদেরকে নেয় নাই, সেটা ভিন্ন কথা। সাবজেল একটা গভর্নমেন্ট বানাইছে, গভর্নমেন্ট একটা সাবজেল বানাইছে, এটা স্বরাষ্ট্রমন্ত্রী বানাইতে পারে, এটা তার এখতিয়ার, সাবজেল ঘোষণা করছে। প্রশ্ন হচ্ছে এদেরকে গ্রেপ্তার করার অথরিটি কিন্তু শুধুই পুলিশ। এই যে হেফাজতে রাখছে আমি ঠিক জানি না, তারা কিন্তু এখন কনফাইন্ড বা ডিটেইন যাই বলেন আপনি, এখন তাদেরকে ডিটেনশনে আর্মি রাখতে পারে কিনা সেটা আর্মির ব্যাপার। কিন্তু কোর্ট ডাইরেকশন দিচ্ছে কিন্তু পুলিশকে, একমাত্র অথরিটি কিন্তু পুলিশ। আপনাকে প্রসেসটা বলে দিচ্ছি, একমাত্র অথরিটি পুলিশ। পুলিশ তার নির্ধারিত ঠিকানায় খুঁজবে, ঠিকানায় গিয়ে যদি না পায় পুলিশ আবার রিপোর্ট করবে আমরা তাকে ওই ঠিকানায় খুঁজে পাই না। সেকেন্ড স্টেপ, পুলিশকে বলতে পারে তাহলে তার মাল ক্রোক করো, মাল ক্রোক করার পর যদি সাফিসিয়েন্ট না হয়, তারপর যদি হাজির না হয়, তারপরে বিজ্ঞপ্তি দিবে পত্রিকায়
বিজ্ঞপ্তি দিয়ে ইন অ্যাবসেন্সিয়া ট্রায়াল, মানে বিনা অনুপস্থিতিতে বিচার শুরু হবে। এটা হলো প্রসিডিউর। আর যে সাবজেল ক্যান্টনমেন্টের ভিতরে আছে, কোর্টে যখন তারা প্রডিউস করবে, কোর্ট তাকে জামিন দিবে নাকি ভিতরে রাখবে। তো এটা জামিনের সুযোগটা নাই। হয়তো বলবে কোর্ট শুধু একটা অর্ডার দিতে পারবে, কি কারাগারে প্রেরণ। সে বলতে পারবে না কোন কারাগার সেটা আবার পারবে স্বরাষ্ট্রমন্ত্রী বলতে। যেমন অনেক সময় শুনেন না যে কুমিল্লার আসামি কাশিমপুরে নিয়ে গেছে, এটা কোর্ট অর্ডার না, এটা মিনিস্ট্রি অফ হোমের অর্ডার। তো সে যখন কারাগারে চলে যাবে, কারাগারের আদেশ দিবে, ওই সময় হোম মিনিস্ট্রির আদেশ আসতে পারে, ঠিক আছে কারাগার বলতে সাবজেল বানাইছি তাকে, অথবা তার বাড়িকে কারাগার ঘোষণা করা হলো। ওই তো সাবজেল যেটা বানাই, আপনি যখনই কোনো বাড়ির কারাগার বানাবেন, ইট শুড বি ডিক্লেয়ার্ড এ সাবজেল, এবং এটা চলে যাবে আইজি প্রিজনের অধীনস্থ, এবং ওখানে কারারক্ষী থাকবে। আপনি আর কিছু করতে পারবেন না, ওটা ইট উইল বি, এটাই আইন না, কিন্তু আমার পাহারা দিবে কারারক্ষী। এখন সবচেয়ে বড় কথা যেটা আমি ব্যক্তিগতভাবে, আমার এই প্রসঙ্গটা যখন আসছে এই জন্য বলতেছি, আমার সবচেয়ে একটা ব্যথার জায়গা হলো একজন মেজর জেনারেল পালিয়ে গেছেন, বা তাকে পাওয়া যাচ্ছে না। এখন খোঁজ পাইছি পত্রিকায় বলে সে ভারতে চলে গেছে। কিন্তু প্রশ্ন আমার না, ব্যথার জায়গা কোথায় জানেন? একজন জেনারেল যখন পালায় যায়, এর চেয়ে ব্যথার জায়গা আর থাকে না। কেন জানেন? গুন্ডা পালায়, শয়তান পালায়, বদমাইশ পালায়, পুলিশ তারায় ধরে, আর আমি মেজর জেনারেল, আমি পালায়ে গেলাম, আমি তো বীর দর্পে আইন মোকাবেলা করব। এটি ছিল আমার ব্রত হওয়া উচিত। আমি তাকে দিয়ে কি আশা করব? কালকে যুদ্ধ লাগলে তাকে দিয়ে আমি কি আশা করব? ইউ টেল মি জাস্ট। খুব পেইনফুল। সুতরাং আমরা এই সমস্ত পরিস্থিতির মধ্যেও আমরা এমন একটা জায়গায় যাচ্ছি, কেউ কেউ বলতেছে সরকারের সাথে প্রতিরক্ষা মন্ত্রীর দূরত্ব বাড়তেছে। এটা তো ভাই আমার কথা না, আমার দরকার নাই জানার, কথার কথা বলছি। তারপরে সরকার নিরপেক্ষ না, আরেকজন বলতেছেন 5 জন উপদেষ্টার ফোন আলাপ আমার কাছে রেকর্ড করা আছে, তারপরে স্বাক্ষর করব না। কি করলাম এতদিন? কোথায় যাচ্ছে দেশটা রে ভাই? আজিজ ভাই কিছু বলতে যাচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, ধরেন এই আর্মিদের ক্লোজ করা হলো, আর্মি অফিসারদের ক্লোজ করা হলো, তাদের চাকরি গেল, চাকরি দেওয়ার পরে তাদের সিভিল কোর্টে বিচার হতে পারে, সিভিল কোর্টেও হতে পারে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, আইন তো 24 ঘন্টার ভিতরে তাদের কোর্টে রিপোর্ট প্রডিউস করে। এইটা আমি আপনার একটু ক্লিয়ার করি। হ্যাঁ বলেন। এখন কোর্টের দায়িত্ব দিছে পুলিশকে, কথাটা বোঝার চেষ্টা করেন। আপনি যদি এখন বলেন কে পুলিশ তারা কি খুঁজে পায় নাই, সেটা তো আমি দেখাও না দেখবো, সেটা ভিন্ন কথা। ভাই রিয়েলিটিতে আসেন। আমার কাছে কোনো ইমোশন নাই রে ভাই, এটা পুলিশ জানে, সবাই জানে। আমি কাগজে কলমে বলবো ওই ঠিকানায় পাই নাই, আপনি কি করবেন? রশি লাগাবেন? না, তার না। আচ্ছা, যদি রিয়েলিটি পুলিশ বলবে, আমি কাগজ কলমে বলবে যে আপনি যে ঠিকানা আমাকে দিচ্ছেন সেই ঠিকানায় তারা নাই। আসলে তো সেই ঠিকানায় তারা নাই, কারণ তারা তো চলে গেছে আরেক জায়গায় হেফাজতে। না, এখন তো সাবজেল ঘোষণা করছে। সাবজেলে ভাই, সাবজেলে নিতে পারবে না তো, সাবজেলে নেবে তো আদেশের পরে। সাবজেলে নিতে পারলে কোর্টে আদেশ করতে হবে। কোর্ট যদি পার্টিকুলার ডেট দেয় তাহলে ওইখানে যাবে।